ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি কে ছিলেন? এই প্রশ্নটা শুনলেই কিন্তু আমাদের মাথায় আজকের দিনের কিছু বিখ্যাত মানুষের নামই আগে আসে। তাহলে চলুন আজকের আলোচনায় এই রহস্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি কে, তাহলে কার নাম মাথায় আসবে? হয়তো আজকের কোনো টেক বিলিয়নিয়ার, তাই না? কিন্তু আসল উত্তরটা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। না, আসলে এদের কেউই নন। ইতিহাসের সবচেয়ে ধনী মানুষটার সম্পদের পরিমাণ এতটাই বিশাল ছিল যে আজকের দিনে সেটা ঠিকমতো কল্পনা করাও প্রায় অসম্ভব। তাহলে কে তিনি? তিনি হলেন মানসা মুসা, চতুর্দশ শতাব্দীর মালিয়ান সাম্রাজ্যের এক কিংবদন্তি সম্রাট। তার সম্পদের গল্প শুনলে মনে হবে কোনো কল্পকাহিনী, যা বাস্তবকেও হার মানায়। তো মানসা মুসা ১৩১২ সাল থেকে প্রায় ২৫ বছর ধরে পশ্চিম আফ্রিকার বিশাল মালিয়ান সাম্রাজ্য শাসন করেছিলেন। তার সময়েই এই সাম্রাজ্য তার খ্যাতির একেবারে শীর্ষে পৌঁছেছিল, আর এর পেছনের সবচেয়ে বড় কারণ ছিল তার সেই বিখ্যাত হজ যাত্রা, যা কিনা ইতিহাসই বদলে দিয়েছিল। মালিয়ান সাম্রাজ্য ছিল আয়তনে বিশাল আর সম্পদে টইটম্বুর, কিন্তু প্রশ্ন হল এই অবিশ্বাস্য সম্পদের উৎসটা ঠিক কী ছিল? উত্তরটা শুনলে বেশ সহজ মনে হতে পারে, কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু অসাধারণ। জিনিসটা বেশ অবাক করার মতো, তাই না? সাম্রাজ্যের অর্ধেক সম্পদ আসত সোনা থেকে, আর বাকি অর্ধেক লবণ থেকে। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে। সেই সময় লবণ ছিল সোনার মতোই মূল্যবান, কারণ খাবার সংরক্ষণ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছুতে লবণ ছিল অপরিহার্য। আর মালিয়ান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল তখনকার বিশ্বের প্রায় অর্ধেক সোনার ভাণ্ডার। মানসা মুসার সম্পদ যে ঠিক কী পরিমাণ ছিল, তার সবচেয়ে বড় প্রমাণ হল তার সেই কিংবদন্তি তুল্য মক্কা যাত্রা। এই হজযাত্রা শুধু একটা ধর্মীয় ভ্রমণ ছিল না, এটা ছিল তার ক্ষমতা আর ঐশ্বর্যের এক অভূতপূর্ব প্রদর্শন, যা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। ভাবা যায় ৬০,০০০ মানুষের এক বিশাল কাফেলা, তার সাথে ছিল সৈন্য, সাধারণ মানুষ, আর ছিল ১২,০০০ দাস, যাদের প্রত্যেকের কাছে ছিল সোনার বাট। এটা যেন একটা চলমান সোনার শহর ছিল। আর এই কাফেলার উটগুলো, সেগুলোর পিঠে ছিল প্রায় ১২ টন খাঁটি সোনা, আর এই বিপুল পরিমাণ সোনা তিনি পথের মধ্যে ২ হাতে বিলিয়ে দিয়েছিলেন। পুরো যাত্রাটাই ছিল একটা মহাকাব্যের মতো। বিশাল সাহারা মরুভূমি পাড়ি দিয়ে তিনি মিশরের কায়রো শহরে পৌঁছান এবং সেখানকার মানুষকে তার দানে একেবারে তাক লাগিয়ে দেন। এরপর মক্কায় হজ পালন করে ফিরে এসে তিনি তার সাম্রাজ্যকে জ্ঞান আর সংস্কৃতির এক নতুন কেন্দ্রে পরিণত করেন। এই যাত্রার জাঁকজমকটা ঠিক কোন পর্যায়ে ছিল সেটা একটু ভাবা যাক। প্রত্যেক ভৃত্য পরশ্বের সেরা রেশম, উটগুলোর পিঠ সোনায় বোঝাই ছিল, আর তিনি যে শহরেই যেতেন সেখানেই এত সোনা বিলিয়ে দিতেন যে তার সেখানকার অর্থনীতিকেই নাড়িয়ে দিত। তো মানসা মুসার এই হজযাত্রার প্রভাব ছিল বিশাল আর সুদূর প্রসারী। এটা শুধু তার সম্পদের প্রদর্শনী ছিল না, বরং বিশ্ব অর্থনীতি আর সংস্কৃতির ওপর এক গভীর এবং দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছিল। মূল বিষয়টা হলো তিনি কায়রোতে এত পরিমাণ সোনা দান করেছিলেন যে সেখানকার অর্থনীতিতে রীতিমতো ধস নেমেছিল। সোনার দাম এতটাই কমে যায় যে সেই অর্থনৈতিক ধাক্কা সামলাতে কায়রোর প্রায় ১ দশক লেগে গিয়েছিল। ভাবা যায়, একজন ব্যক্তির দানে একটা দেশের অর্থনীতি বছরের পর বছর ধরে টালমাটাল ছিল। অবিশ্বাস্য ব্যাপার, তাই না? এই যাত্রার ফলে যা হলো তা হলো মালিকে পুরো বিশ্ব চিনে গেল। এর আগে ইউরোপের মানুষ এই সাম্রাজ্য সম্পর্কে বলতে গেলে কিছুই জানত না, কিন্তু এই যাত্রার পর ইউরোপীয় মানচিত্রে মালিকে দেখানো হতে লাগল এক সমৃদ্ধ দেশ হিসেবে, যার রাজা স্বয়ং সোনার খণ্ড হাতে বসে আছেন। কিন্তু আসল ব্যাপারটা হল, দেশে ফিরে মানসা মুসা এই সম্পদ শুধু নিজের জন্য খরচ করেননি। তিনি টিম্বকটু শহরকে একেবারে নতুন রূপে গড়ে তোলেন। সেখানে তৈরি হয় অসংখ্য মসজিদ, লাইব্রেরি আর বিশ্ববিদ্যালয়। তার হাত ধরেই টিম্বকটু হয়ে ওঠে আফ্রিকার জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু এবং সারা বিশ্বের পণ্ডিতদের আকর্ষণের জায়গা। তাহলে প্রশ্ন আসতেই পারে, তার মোট সম্পদের পরিমাণ ঠিক কত ছিল? সত্যি বলতে কি, তার সম্পদ এতটাই বিশাল ছিল যে সেটা গোনার মতো কোনো উপায় বা মানদণ্ডই নেই। তার সম্পদকে আজকের দিনে টাকায় মাপা প্রায় অসম্ভব। কারণ ব্যাপারটা শুধু এই না যে তিনি ধনী ছিলেন, তিনি নিজেই ছিলেন সম্পদের উৎস। তখনকার বিশ্বের প্রায় অর্ধেক সোনার নিয়ন্ত্রণ ছিল তার হাতে, যার কোনো আধুনিক তুলনাই হয় না। মানসা মুসার এই গল্পটা আমাদের একটা বেশ গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, প্রকৃত সম্পদ বলতে আমরা ঠিক কি বুঝি? এর মাপকাঠিটাই বা কি হওয়া উচিত? অর্থ, নাকি তার চেয়েও বড় কিছু?
মানসা মুসার সম্পদ হয়তো সময়ের সাথে সাথে হারিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া জ্ঞান, সংস্কৃতি আর কিংবদন্তি আজও বেঁচে আছে। তাহলে আসল সম্পদ কি? শুধুই টাকা, নাকি সেই উত্তরাধিকার যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে থাকে? এই প্রশ্নটাই হয়তো মানসা মুসার কাছ থেকে আমাদের সবচেয়ে বড় পাওয়া।